হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ মেসোলিথিক এজ, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে কিন্তু এই মেসোলিথিক এজের যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি আর কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে, তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299। তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। এর সাথে সাথে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ, প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস। ঠিক আছে, আচ্ছা দেখো, আলোচনার বিষয়ে যেটা ছিল সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ মেসোলিথিক এজ। তো প্রথমে আমরা জানবো মধ্যপ্রস্তর যুগটা কি। ঠিক আছে, আচ্ছা, পুরাপ্রস্তর যুগ যেটাকে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ বলা হয়, এবং নব্যপ্রস্তর যুগ যেটাকে নিওলিথিক এজ বলা হয়। তো এই দুটো যুগের মধ্যবর্তী যে সময়কালটা রয়েছে সেটাকেই মেসোলিথিক এজ অথবা যে মধ্যপ্রস্তর যুগ কিন্তু বলা হয়। এবার বলেছে এটা সময়সীমা হলো আনুমানিক 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু এই যুগের বা এই সংস্কৃতির কিন্তু বিকাশটা ঘটেছিল। এবার এই যুগকে এই যুগে যে বরফের যুগটা ছিল সেটার অবসান ঘটেছিল এবং পৃথিবীতে উষ্ণ আবহাওয়ার কিন্তু সূচনা হয়েছিল, যা উদ্ভিদ প্রাণীকুলের বিস্তার ঘটায় এবং মানব জীবনে একটা কিন্তু বিরাট পরিবর্তন নিয়ে আসে। দেখো, যখন বিভিন্ন পরিবর্তনগুলো ঘটে বা বিভিন্ন কিছুর উত্থান বা পতন ঘটে তখন কিন্তু বিভিন্ন পরিবর্তন বা চেঞ্জেসগুলো কিন্তু নিয়ে আসে, এবং সেই চেঞ্জেসগুলোর পরে কিন্তু বিভিন্ন উন্নতি কিন্তু ঘটে বা বিস্তার কিন্তু ঘটে। এবার দেখো, রয়েছে মধ্যপ্রস্তর যুগের যে বিভিন্ন হাতিয়ারগুলি রয়েছে। ঠিক আছে, ক্ষুদ্রাকৃতি অস্ত্র। এখানে বলেছে এই যুগের প্রধান বৈশিষ্ট্য হলো অত্যন্ত ক্ষুদ্র আকৃতির পাথরের হাতিয়ার ও মাইক্রোলিথ ব্যবহার। ঠিক আছে, এই সময়ের যে হাতিয়ারগুলি সেটা কিন্তু অনেকটাই ক্ষুদ্র, অর্থাৎ যে ছোট ধরনের ছিল। এগুলোর দৈর্ঘ্য সাধারণত 1 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে হতো। এবার হচ্ছে উন্নত কারিগরি, অর্থাৎ পাথরকে সূক্ষ্মভাবে কেটে ব্লেড, ক্রিসেন্ট, ট্রায়াঙ্গেল বা ট্রাপিজের মতো বিভিন্ন ধারালো অস্ত্র তৈরি করা হতো, যা কাঠের বা হাড়ের হাতলে লাগিয়ে কিন্তু ব্যবহার করা হতো। নেক্সট হচ্ছে শিকারের উৎকর্ষতা, অর্থাৎ ক্ষুদ্র ও হালকা হাতিয়ারগুলির কারণে মানুষ আরও যে দূরপাল্লার ও নিখুঁতভাবে শিকার করতে কিন্তু সক্ষম হয়েছিল। যেহেতু হাতিয়ারগুলি কি বলবো, অনেকটা ক্ষুদ্র ছোট ধরনের ছিল এবং অনেকটাই হালকা ধরনের হতো, সেহেতু কি হচ্ছে শিকারের ক্ষেত্রে কিন্তু খানিকটা সুবিধা হয়েছিল। এবার রয়েছে দেখো পশুপালন এবং জীবনযাত্রার পরিবর্তন। পশুপালনের সূচনা কি বলেছে, মানুষ এই যুগে প্রথম বন্য পশুদের পোষ মানাতে শুরু করে। ঠিক আছে, এই সময় কি হয়েছিল, তারা পশুপালন করতে শুরু করেছিল। প্রথম কি কি পশুপালন করতো, কুকুর, ভেড়া, ছাগল ছিল প্রথম পোষ্য প্রাণী, যা খাদ্যের নিরাপত্তাটাও কিন্তু নিশ্চিত করেছিল। তারপরে রয়েছে স্থায়ী বসতি, অর্থাৎ গুহা জীবন থেকে বেরিয়ে মানুষ নদী বা জলাশয়ের তীরে সামরিক ও আংশিক স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করে, যা সামাজিক বন্ধনকে দৃঢ় করে। অর্থাৎ আগে কি হতো, মানুষ হচ্ছে খোলা আকাশের নিচে পড়ে থাকতো অথবা গুহায় আশ্রয় নিত। এখানে কি বলেছে, গুহা জীবন থেকে বেরিয়ে এসে মানুষ কি করলো, স্থায়ীভাবে বসতি যে স্থাপন করলো। নেক্সট হচ্ছে খাদ্য সংগ্রহ এবং বহুমুখীকরণ। শিকারের পাশাপাশি মাছ ধরা, ফলমূল, কন্দমূল সংগ্রহ, পাখির ডিম বা মধু সংগ্রহের ওপর কিন্তু নির্ভরতা তাদের কিন্তু যে বহুগুণে কিন্তু বৃদ্ধি পেয়েছিল। নেক্সট রয়েছে দেখো শিল্পকলা ও সাংস্কৃতিক বিকাশ। এখানে বলেছে এই যুগের মানুষ গুহার গায়ে বিভিন্ন চিত্রকর্ম অঙ্কন করত, যা মূলত তাদের শিকারের দৃশ্য, সামাজিক জীবনকে ফুটিয়ে তুলত। ভারতের ভীমবেটকা কিন্তু এটার একটা শ্রেষ্ঠ নিদর্শন বা উদাহরণ। অর্থাৎ কি দেখো, এই সময় মানুষ কি করলো, তাদের শিল্পের দিক থেকেও যথেষ্ট উন্নতি ঘটলো। কি হলো, তারা বিভিন্ন চিত্রকর্ম আর কি অঙ্কন করতো, বিভিন্ন গুহায় বিভিন্ন চিত্র অঙ্কন করতো, এবং চিত্র অঙ্কনের বিষয়গুলি কি ছিল, তারা যে দলবদ্ধভাবে শিকার করতে যেত সেটা শিকারের দৃশ্য, বা দলবদ্ধভাবে তারা যে জীবনযাপন করতো সেগুলোর দৃশ্যগুলো কিন্তু অঙ্কন করতো, যার মধ্যে থেকে ভারতের ভীমবেটকা হলো এটার একটা অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। নেক্সট রয়েছে ধর্মীয় বিশ্বাস, অর্থাৎ
মৃতদের সৎকার পদ্ধতি, তাদের ব্যবহারের জিনিসপত্র কবরে দেওয়ার প্রথা দেখে অনুমান করা হয় এই যুগে পরলৌকিক জীবন বা আত্মার ধারণা জন্ম নিয়েছিল। অর্থাৎ কি, যখন কোনো ব্যক্তি মারা যেত বা যে মৃত রয়েছে সেই মৃতদের যে সৎকার পদ্ধতি, তাদের ব্যবহারের যে জিনিসপত্র কি হতো, তাদের সাথেই কিন্তু কবরের মধ্যে দেওয়া হতো, যা থেকে এই বিষয়টা অনুমান করে নেওয়া হয় যে এই যুগে তার মানে পরলৌকিক যে জীবন অর্থাৎ মানে মৃত্যুর পরজীবন, আত্মার ধারণাটা কিন্তু জন্ম নিয়েছিল, এই বিষয়টা অনুমান করে নেওয়া হয়। নেক্সট হচ্ছে ভীমবেটকা গুহাচিত্র, যেটা আমি বললাম, এটা অবস্থিত মধ্যপ্রদেশের ভীমবেটকায়। ঠিক আছে, মধ্যপ্রস্তর যুগের অন্যতম একটা প্রধান প্রত্নক্ষেত্র। এখানকার শৈলচিত্রগুলিতে মানুষের দলবদ্ধ নৃত্য, শিকার, পশুদের অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা কিন্তু হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও রয়েছে প্রধান প্রত্নক্ষেত্র সমূহ। কি রয়েছে? প্রথমে বাগড়, যেটা রয়েছে রাজস্থানে, অর্থাৎ ভারতের অন্যতম বৃহৎ মধ্যপ্রস্তর যুগীয় ক্ষেত্র, যেখান থেকে পশুপালনের প্রাচীনতম প্রামাণ্য একটা নিদর্শন পাওয়া গেছে। অর্থাৎ এই প্রত্ন কেন্দ্রটার মধ্যে কি হচ্ছে, পশুপালন যে করা হতো সেটার একটা নিদর্শন পাওয়া গেছে। নেক্সট হচ্ছে আদমগড়, যেটা রয়েছে মধ্যপ্রদেশে, অর্থাৎ নর্মদা উপত্যকায় অবস্থিত এই ক্ষেত্রটি মাইক্রোলিথ বা ক্ষুদ্র প্রস্তর অস্ত্র এবং প্রাচীন পশুপালনের জন্য বিখ্যাত ছিল। নেক্সট রয়েছে লাঙ্গনাজ, অর্থাৎ যেটা রয়েছে গুজরাটে। এখানে প্রস্তর যুগের হাতিয়ারের পাশাপাশি মানব কঙ্কাল, মৃতদেহ সৎকারের প্রথা এবং গুরুত্বপূর্ণ কিছু কিন্তু নিদর্শন আবিষ্কৃত কিন্তু হয়েছিল। ঠিক আছে, তাহলে বিভিন্ন প্রত্ন কেন্দ্রগুলি কিন্তু এগুলি ছিল। এবং উপসংহার হিসেবে যে বিষয়টা বলা যায়, অর্থাৎ বিভিন্ন তো উন্নতি ঘটলো, প্রাচীন প্রস্তর যুগে যেমনটা ছিল মধ্যপ্রস্তর যুগে গিয়ে একটু আর কি ভিন্ন কিন্তু হয়েছিল, একটু আলাদা কিন্তু ছিল। ঠিক আছে, এক্ষেত্রে কি বলেছে দেখো, নবপ্রস্তর যুগের ভিত্তি, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগটা মূলত কি ছিল, যে শিকারী জীবন থেকে উৎপাদক জীবনে উত্তরণের একটা গুরুত্বপূর্ণ সেতু বন্ধন ছিল। তারপরে কিছু সামাজিক রূপান্তর, অর্থাৎ এই যুগে অর্জিত প্রযুক্তিগত জ্ঞান ও খাদ্যের স্থায়িত্ব পরবর্তীকালের কৃষিভিত্তিক সভ্যতার একটা উন্মুক্ত আর কি করেছিল। সংক্ষেপে কি বলা যায়, এটি মানব ইতিহাসের এমন এক যুগ যেখানে মানুষের বুদ্ধি, সৃষ্টিশীলতা, প্রকৃতিকে জয় করার মানসিকতা নতুন উচ্চতা কিন্তু লাভ করেছিল। এই সময়টার মাধ্যমে কিন্তু বিভিন্ন পরিবর্তন কিন্তু এসেছিল, হাতিয়ারের ধরনের থেকে, মানুষের জীবনযাত্রার ধরনের থেকে, চিত্রশিল্পের দিক থেকে বিভিন্ন কিন্তু পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে মধ্যপ্রস্তর যুগের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি ছিল সেটা নিয়ে কিন্তু মূলত আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই ছিল। নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের সঙ্গে নবপ্রস্তর যুগের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। চলো, আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।